এই তিনটি সেন্টেন্স একটু লক্ষ্য করো তো। রূপম গোজ টু স্কুল, রূপম গো টু স্কুল। ইফ রূপম গোজ টু স্কুল হি উইল লার্ন মেনি থিংস। তিনটে সেন্টেন্সেই গো ভার্ব ব্যবহৃত হয়েছে, কিন্তু তিনটে সেন্টেন্সেই গো ভার্ব বলার মনোভাবটা কি সমান? গো ভার্বটা কি আমি একভাবে বলছি? দেখো, রূপম গোজ টু স্কুল একটা স্টেটমেন্ট, রূপম স্কুলে যায়। রূপম গো টু স্কুল, রূপম স্কুলে যাও, রূপমকে কমেন্ট করছি। ইফ রূপম গোজ টু স্কুল, যদি রূপম স্কুলে যায়, হি উইল লার্ন মেনি থিংস, সে অনেক জিনিস শিখতে পারবে। তিনটি সেন্টেন্সে আমি গো ভার্বটাকে তিন ভাবে ব্যবহার করলাম। গো ভার্ব বলার মনোভাবটা ভিন্ন, এই ভাব প্রকাশ করার যে মনোভাব বা মনোবৃত্তি সেইটাকে বলা হয় মুড। আজকে আমাদের টপিক হলো মুড। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। মুড কাকে বলে? ভার্বের ব্যবহারে যে ভিন্ন ভিন্ন মনোভাব প্রকাশ পায় তাকেই মুড বলে। সোজা কথায়, ভিন্ন ভিন্ন মনোভাব প্রকাশ করার ভার্বের যে ব্যবহার তাকেই মুড বলা হয়। মুড কথাটা আমরা তো হামেশাই কথার মধ্যে ব্যবহার করি। এখন আমার মুড নেই, আমার এই কাজটা করার মুড চলছে। তেমনি এই যে ভিন্ন ভিন্ন মনোভাব প্রকাশকারী ভার্বের যে ব্যবহার, সেই ব্যবহারটাকে বলা হয় মুড। মুড সাধারণত তিন প্রকার, কি কি? ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ আর সাবজাংটিভ। ইন্ডিকেটিভ মুড আবার দু প্রকার, কি কি? অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ। তাহলে মুড ক প্রকার হলো? তিন প্রকার, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ ও সাবজাংটিভ। আর ইন্ডিকেটিভ মুডকে দুভাগে ভাগ করা হয়, অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ। মনে থাকবে, লিখে নাও এটা। প্রথমে আমরা ইন্ডিকেটিভ মুড নিয়ে আলোচনা করব। ইন্ডিকেটিভ মুড ক প্রকার বলেছিলাম? দু প্রকার, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সটাই ইন্ডিকেটিভ মুড, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাই ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেট করছে, অ্যাসার্টিভ যেটা একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা ইন্ডিকেট করছে, বা ইন্টারোগেশন জিজ্ঞাসা, সেটাই ইন্ডিকেট করছে। মুডটা হচ্ছে জিজ্ঞাসার বা মুডটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়ার। বোঝা গেল? যেমন দেখো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক ওয়েল, স্টেটমেন্ট দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হলো অ্যাসার্টিভ। যে কোনো স্টেটমেন্ট, সেটা অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সেটা ইন্ডিকেটিভ মুড। যে কোনো স্টেটমেন্ট আমি দিতে পারি, হি ক্যান নট ডু ওয়েল, হি ক্যান ডু দ্য ওয়ার্ক ওয়েল, এটাও হতে পারে। হি ক্যান নট ডু ওয়েল, সেটাও হতে পারে। হি ক্যান ড্র এ পিকচার, আই ক্যান ড্র এ পিকচার, আই ক্যান নট ড্র এ পিকচার, আই ক্যান নট ডু ইট। অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ইন্ডিকেটিভ মুড অ্যাসার্টিভে। আবার ইন্টারোগেটিভে দেখো, আর ইউ রিডিং, ইয়েস নো কোশ্চেন। আবার এটা ডব্লিউএইচ কোশ্চেন, দুটোই কিন্তু ইন্ডিকেটিভ মুড ইন্টারোগেটিভে রয়েছে। এখানে ইন্ডিকেটিভ মুডটা অ্যাসার্টিভে রয়েছে, এখানে ইন্টারোগেটিভে রয়েছে। আর এক ধরনের ইন্ডিকেটিভ মুড হয় কি? শর্ত। ইফ হি ফেলস হি উইল বি রুইন্ড, যদি সে ব্যর্থ হয় সে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, মানে সে আর শেষ হয়ে যাবে, তার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। ইফ হি ফেলস, এটা কিন্তু হতেই পারে, বাস্তবিক একটা শর্ত, বাস্তবে এটা কিন্তু হতে পারে। এর সঙ্গে সাবজাংটিভ মুডের তফাৎটা আমরা যখন সাবজাংটিভ মুড করব তখন বুঝিয়ে দেব। এইটা আগে বুঝে নাও। ইন্ডিকেটিভ মুড দু প্রকার, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। এটাও কিন্তু অ্যাসার্টিভের মধ্যেই পড়ছে। তাহলে আমরা এক কথায় ইন্ডিকেটিভ মুড আমরা কখন বলবো সেটা একটু লিখে নিই। দেখো কি বলছে, কোনো ঘটনা সব থেকে সরলতম উপায়ে ব্যক্ত করতে আমরা যেভাবে কথা বলি তা হলো ইন্ডিকেটিভ মুড, যেটাকে আমরা বলি অ্যাসার্টিভ। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন কথা বলি সেটা হলো ইন্ডিকেটিভ মুড। আর কি? প্রশ্ন করলে তাও ইন্ডিকেটিভ মুড, সেটা দু রকমই হতে পারে, ইয়েস নো কোশ্চেন হতে পারে, ডব্লিউএইচ কোশ্চেন হতে পারে। আর কি? ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে এটা ধরে নিয়ে যে অনুমান সূচক মনোভাব আমরা প্রকাশ করি সেটাও ইন্ডিকেটিভ মুড, সেটা অ্যাসার্টিভও হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে। এই শর্ত সাপেক্ষে বা অনুমান সূচক যে ইন্ডিকেটিভ মুড, তার উদাহরণটা দিয়েছি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের, পরে আমরা ইন্টারোগেটিভ যে ইন্ডিকেটিভ মুড আছে সেটা নিয়েও আলোচনা করব। প্রথমে এই তিনটে আগে দেখে নাও। কোনো ঘটনার সব থেকে সিম্পলেস্ট উপায়ে আমরা যেভাবে প্রকাশ করি, যে মনোভাব নিয়ে প্রকাশ করি, সেটা ইন্ডিকেটিভ মুড, অ্যাসার্টিভ, সেটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। আর কি? প্রশ্ন করলে ইন্টারোগেটিভ, সেটাও ইন্ডিকেটিভ মুড। আর কি? কোনো অনুমান সূচক,
আমি অনুমান করছি, অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশনটাও সেটা অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, সেটাও কিন্তু ইন্ডিকেটিভ মুড। বোঝা গেল? লিখে নিও তাহলে। দেখো ইন্ডিকেটিভ মুডের অ্যাসার্টিভ ফর্ম, রাম ড্রজ এ পিকচার, হি ডাজ নট ইট ফ্রুটস। রাম একটা ছবি আঁকে, অ্যাফার্মেটিভ, আর হি ডাজ নট ইট ফ্রুটস নেগেটিভ। দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ ফর্মের ইন্ডিকেটিভ মুড। ইন্টারোগেটিভ ফর্মের ইন্ডিকেটিভ মুড দেখো, ইজি রিডিং, ইয়েস নো কোশ্চেন, সে কি পড়ছে, হ্যাঁ বা নাই উত্তর হয়ে যাবে। হোয়াট ডাজ হি টিচ, তিনি কি পড়ান বা তিনি কি শেখান, এটা ডব্লিউএইচ কোশ্চেন। এটা হলো ইন্ডিকেটিভ মুডের ইন্টারোগেটিভ ফর্ম। আর কি, অ্যাজাম্পশন, অনুমান সূচক বলেছিলাম, ইফ হি কামস আই উইল গো, অ্যাসার্টিভ ফর্মে রয়েছে। আর ইন্টারোগেটিভ ফর্মে, ইফ হি স্ট্যান্ডস ফার্স্ট উইল ইউ নট বি হ্যাপি, সে যদি ফার্স্ট হয় তুমি কি খুশি হবে না। এখানে স্ট্যান্ডস এর মুডটা হলো অনুমান সূচক, অ্যাজাম্পশন। এখানে কামস, এটাও অ্যাজাম্পশন, অনুমান সূচক। এখানে ডাজ, ইন্ডিকেটিভ মুড। যেহেতু ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে, এটাকে আমরা অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব ধরে একসঙ্গে বললাম এটা ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। এখানে ড্রজ অ্যাসার্টিভ ফর্মে রয়েছে, এখানেও ডাজ অ্যাসার্টিভ ফর্মে রয়েছে। বোঝা গেল ইন্ডিকেটিভ মুড? না বুঝতে পারলে কমেন্ট করে জানিও। দেখো ইম্পারেটিভ মুড, আমরা আগে ইম্পারেটিভ সেন্টেন্স করেছি। আমরা জানি আদেশ, উপদেশ, রিকোয়েস্ট বা অনুরোধ, এগুলো বোঝাতে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হয়। তেমনই যে অর্ডার করব বা রিকোয়েস্ট করব বা অ্যাডভাইস করব বা প্রপোজাল দেব, প্রস্তাব, আর প্রেয়ার, এগুলি সবের ক্ষেত্রেই আমরা ইম্পারেটিভ মুডে কথা বলি। যখনই আমরা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব দিই বা প্রার্থনা করি, সেগুলি সবই আমরা ইম্পারেটিভ মুডে কথা বলি। যেমন দেখো গো দেয়ার, আদেশ করছি, অর্ডার, ইম্পারেটিভ মুড। প্লিজ কাম হিয়ার, রিকোয়েস্ট, এটাও ইম্পারেটিভ মুড। রিড অ্যাটেন্টিভলি টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এটা কি, অ্যাডভাইস, এটাও ইম্পারেটিভ মুড। লেট আস গো ফর এ ওয়াক, একটা প্রপোজাল, সাজেশন দিচ্ছি, চলো আমরা একটু ঘুরে আসি, এটাও ইম্পারেটিভ মুড। ব্লেস মি গড, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমায় আশীর্বাদ করুন, এটাও ইম্পারেটিভ মুড। তাহলে ইম্পারেটিভ মুড সব থেকে সোজা। বোঝা গেল ইম্পারেটিভ মুড কি কি। জাস্ট ইম্পারেটিভ সেন্টেন্স যেটা, সেটাই আমরা যে সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করি, সেটাই ইম্পারেটিভ মুডে রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সটাই আমরা ইম্পারেটিভ মুডে বলি। অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা ইন্ডিকেটিভ মুডে বলি। বোঝা গেল? লিখে নাও তাহলে। দেখো তাহলে আরেকবার ঝালিয়ে নাও। আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, প্রস্তাব। প্রস্তাবটা দুরকম হতে পারে, চলো আমরা খেলি, নিজেও থাকতে পারে ওই প্রস্তাবের মধ্যে, বা অন্য কাউকেও বলতে পারে, করতে দাও, যেতে দাও, যেটা কিনা বিগিনিং উইথ লেট প্লাস ফার্স্ট পার্সন অর থার্ড পার্সন। যে সেন্টেন্সে প্রথমে লেট থাকবে, তারপরে হয় ফার্স্ট পার্সন থাকবে না থার্ড পার্সন থাকবে। উদাহরণ দিয়ে দেখে নাও। আদেশ, সিট ডাউন। বোঝা গেল? উপদেশ, টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, তোমার বাবা মার যত্ন নাও, উপদেশ, ইম্পারেটিভ মুড। অনুরোধ দেখো, রিকোয়েস্ট, প্লিজ গিভ সাম মানি, দয়া করে কিছু টাকা দাও, অনুরোধ। তারপর দেখো প্রার্থনা, হ্যাভ পিটি অন দ্য পুয়ার, দরিদ্র বা গরিবের ওপর একটু মনে দয়া আনো, হ্যাভ পিটি অন দ্য পুয়ার, প্রার্থনা করছে, সেটা ঈশ্বরের কাছেও হতে পারে বা মানুষের কাছেও। তারপর দেখো প্রস্তাব, প্রথমে দেখো লেট আস প্লে ক্রিকেট, আমি নিজেও এই প্রস্তাবের মধ্যে রয়েছি, লেট আস প্লে ক্রিকেট, চলো আমরা খেলি, ক্রিকেট খেলি। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও, ফার্স্ট পার্সন, লেট প্লাস ফার্স্ট পার্সন। আর এখানে দেখো লেট হিম গো, লেট প্লাস থার্ড পার্সন, ওকে যেতে দাও। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো কোনো একটা কিছু অন্য একজনকে বলা হয়েছে, তুমি এটা করতে দাও, বা ইম্পারেটিভ মুডে কথাটা বলা হয়েছে। আমরা যেমন ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, তেমনই ইম্পারেটিভ মুডে কাউকে আমি বলেছি, আমার সামনে কেউ শ্রোতা রয়েছে, তাকে আমি এই কথাটা বলেছি। বোঝা গেল? লিখে নাও তাহলে। আমরা মুডের যে কটা ক্যাটেগরি জানলাম, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ এবং সাবজাংটিভ, এদের মধ্যে শুধুমাত্র আমাদের একটু মাথা খাটাতে হবে এই সাবজাংটিভ মুড নিয়ে। সাবজাংটিভ মুড বলতে আমরা কি বুঝি, আমরা কোন ধরনের ভার্ব বলার সময় সাবজাংটিভ মুড ব্যবহার করি দেখে নিই তাহলে।
দেখো আমরা সাবজাংটিভ মুড কখন ব্যবহার করি, ইচ্ছা সেটা কাল্পনিক হতে হবে। আমরা আগেও দেখেছি কি ইন্ডিকেটিভ মুডেও ইচ্ছা রয়েছে, কিন্তু ওটা বাস্তবে হতে পারে, একটা ভবিষ্যতে হতে পারে, সেইটা ধরে নিয়ে আমি যে অনুমান সূচক যে স্টেটমেন্টটা দিচ্ছি সেটা ইন্ডিকেটিভ মুডে দিচ্ছি। কিন্তু সাবজাংটিভ মুডের ইচ্ছাটা কিন্তু অনুমানটা কিন্তু অবাস্তব, ওটা কোনোদিন হবেই না, ফুলফিল হবেই না। ইচ্ছা যেটা কাল্পনিক বা ইম্পসিবল, উদ্দেশ্য, শর্ত ইত্যাদি বোঝাতে সাবজাংটিভ মুড ব্যবহার করা হয়। যেমন দেখো মে গড ব্লেস ইউ, অপটেটিভ, এটা কি আমি একটা ইচ্ছা প্রকাশ করছি, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, এটা প্রার্থনাও বলতে পারো। ইফ আই ওয়ার ইউ, এটা দেখো কাল্পনিক ইচ্ছা। এটা দেখো অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স কিন্তু আমরা বলি সাবজাংটিভ মুডে। এটা দেখো ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, মানে যদি আমি তোমার জায়গায় থাকতাম, কাল্পনিক ইচ্ছা, আমি তোমার জায়গায় নেই, কোনোদিন যেতেও পারবো না। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার, আমি ওই অফারটাকে গ্রহণ করতাম। এটা কাল্পনিক ইচ্ছা, কোনোদিন পূরণ হবে না, এটা হলো সাবজাংটিভ মুড। হি স্টাডিজ রেগুলারলি দ্যাট হি ক্যান পাস দ্য এক্সামিনেশন, উদ্দেশ্য সে রেগুলারলি পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা করে যাতে সে এক্সামিনেশনটা পাস করতে পারে, উদ্দেশ্য। আরেকটা দেখো ইফ দিস বি রং উই অল হ্যাভ ডান রং, যদি এটা ভুল হয় তাহলে আমরা সবাই সেই ভুলটা করেছি, কন্ডিশন। যদি এটা ভুল হয়, কন্ডিশন শর্ত, তাহলে বোঝা গেল এই সবকটা ক্রাইটেরিয়া ফুলফিল করলো। লিখে নাও, আরো উদাহরণ দেব। দেখো সাবজাংটিভ মুডের নিয়মগুলো কি কি। সাবজাংটিভ মুডে সিম্পল প্রেজেন্টে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের শেষে এস বা ইয়েস হয় না। আমরা জানি নর্মালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্টে ভার্বের শেষে এস বা ইয়েস হয়, কিন্তু সাবজাংটিভ মুডে থাকলে ভার্বের শেষে এস বা ইয়েস হয় না। আর কি, ইফ এর পর যদি বি ভার্ব থাকে তাহলে ডাইরেক্ট বি বসে, অথবা অবাস্তব পরিপ্রেক্ষিতে অয়ার বসে। আর কি, অপূর্ণ ইচ্ছা বোঝাতে অনেক সময় সাবজেক্টের পর কুড বা উড বসানো হয়। উদাহরণ দিয়ে দেখে নিই। অপূর্ণ ইচ্ছার ক্ষেত্রে আই উইশ আই ওয়ার এ বার্ড, অপূর্ণ ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না। আমি ইচ্ছা করি যদি আমি পাখি হতাম, আমি কোনোদিন পাখি হতে পারবো না, অপূর্ণ ইচ্ছা। আই উইশ হি কুড কাম, আমি ইচ্ছা করি যদি সে আসতে পারতো, আমার ইচ্ছা যদি সে আসতে পারতো, আমি ইচ্ছা করলাম, এটা পূরণ হবে না, কিন্তু আমার ইচ্ছাটা কি যদি সে আসতে পারতো। উড আই বি এবল টু গো দেয়ার, যদি আমি সেখানে যেতে পারতাম, আমার এটা ইচ্ছা, উড আই বি এবল টু গো দেয়ার। এই ইচ্ছাগুলো কোনোদিন পূরণ হবে না, এগুলো হলো সাবজাংটিভ মুডে বলা হয়েছে। আর কি, অনুরোধ, খুব ভদ্রতাপূর্ণ অনুরোধ। আই উড রিকোয়েস্ট ইউ টু ডু দিস, আমরা অ্যাপ্লিকেশন লেখার সময় বলি আই উড রিকোয়েস্ট ইউ টু অ্যারেঞ্জ সামথিং ফর দিস অ্যান্ড দিস, সেখানে আমরা আই উড রিকোয়েস্ট কথাটা ব্যবহার করি। এই আই উড রিকোয়েস্ট হলো উড দিয়ে আমরা রিকোয়েস্ট, খুব ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে পারি। আর কি, আর একটা দেখো উড ইউ মাইন্ড মাই কামিং ইনটু দ্য রুম, খুব পোলাইটলি বলা, এটা এক ধরনের খুব পোলাইট একটা জেস্টার। কি, এই ধরনের কথা খুব পোলাইট একটা রিকোয়েস্ট। উড ইউ মাইন্ড মাই কামিং ইনটু দ্য রুম, মে আই কামিং স্যার, এটা তো আমরা বলতেই পারি, কিন্তু আরো ভদ্র কি, উড ইউ মাইন্ড মাই কামিং ইনটু দ্য রুম, আমি যদি ঘরে ঢুকি আপনি কি কিছু মনে করবেন, এটা আরো ভদ্র, খুব জেন্টলি বলা। এই ধরনের জেন্টেল যে রিকোয়েস্ট সেগুলো আমরা সাবজাংটিভ মুডে বলি। বোঝা গেল, আরো উদাহরণ দেখে নিই। দেখো শর্ত, যেটা বাস্তব বা অবাস্তব দুটোই হতে পারে। যদি একটা বাস্তব সিচুয়েশন হয়, যেমন দেখো ইফ দিস বি এ সিন, যদি এটা পাপ হয়, আমি ধরে নিচ্ছি এমন একটা কাজ হয়েছে যেটাকে সবাই করে, সেইটা যদি পাপ হয়, অল আর সিনার, সবাই তাহলে পাপী। যদি এটা পাপ হয় তাহলে সবাই পাপী। দেখো আমি বলেছিলাম যদি বি ভার্ব বসে তখন সেটা ডাইরেক্ট বি বসে যায়, আর এর কোনো ফর্মের চেঞ্জ হয় না। ধরো এমন একটা সিচুয়েশন যেটা বাস্তবে হয়নি কিন্তু হতে পারতো বা হতে পারে, সেই ধরনের যদি কোনো সিচুয়েশন হয় তখন আমরা এই ধরনের কনস্ট্রাকশন ব্যবহার করি। ইফ দিস বি এ সিন, যদি এটা পাপ হয় বা পাপ হতো তাহলে অল আর সিনার্স, সবাই পাপী। বোঝা গেল। আর এখানে দেখো ইফ ইট রেন, দেখো আমি এখানে এস ব্যবহার করিনি, কেন করিনি, যেহেতু এটা অনুমান সূচক শর্ত। ইফ ইট রেন ইট উইল বি এ বোল্ট ফ্রম দি ব্লু,
ধরো এমন একটা সিচুয়েশন যে খুব খটখটে রোদ, সেই সময় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেই সময় যদি আমি এই কথাটা বলি, ইফ ইট রেন, যদি এখন বৃষ্টি হয়, এটা হবে বিনা মেঘে বজ্রপাত। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। ইফ ইট রেন ইট উইল বি এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এই সময় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কখনোই হতে পারে না এই সময় বৃষ্টি, তাহলে এটা হবে বোল্ট ফ্রম দ্য ব্লু। এটা আমরা সাবজাংটিভ মুডে বললাম, বোঝা গেল? তারপর দেখো, ইফ আই ওয়ার এ বার্ড, অবাস্তব ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না, সেই জন্য এখানে ওয়ার বসলো। অবাস্তব হলে, সম্পূর্ণ অবাস্তব হলে ওয়ার বসে। সম্পূর্ণ যদি অবাস্তব কোনো ইচ্ছা হয় তখন ওয়ার আনতে হয়, সাবজেক্টের পরে ওয়ার আনতে হয়। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই ওভার দ্য হোল ওয়ার্ল্ড, আমি তো কখনোই পাখি হব না, সম্পূর্ণ অবাস্তব। এই দুটো শর্তের মধ্যে তফাৎটা বোঝো। ইফ দিস বি এ সিন, এটা সিন অনেকে ধরতে পারে, মানে আমার কাছে যেটা সিন সেটা তোমার কাছে সিন নাও হতে পারে, বা তোমার কাছে যেটা সিন সেটা আমার কাছে নাও হতে পারে। এমন একটা কাজ যেটা আমার কাছে সিন নয়, আমার মনে হচ্ছে, সেটা তোমার কাছে যদি সিন মনে হয়, তাহলে সবাই পাপী, সবাই সিনার। বোঝা গেল? এটা বাস্তবে, মানে এটা একটা হাইপোথেটিক্যাল এমন একটা সিচুয়েশন যেটা কিনা যে আপেক্ষিক, আপেক্ষিক একটা ব্যাপার, যে তোমার কাছে সেটা সিন হতেও পারে, তাহলে সেটা, সেই সিনেতে সবাই সিনার, সেই পাপে সবাই পাপী। বোঝা গেল? এখানে দেখো এমন একটা সিচুয়েশন যখন বৃষ্টি হবে না একদম কনফার্ম, তবুও যদি বৃষ্টি হয় তবে সেটা হবে বিনা মেঘে বজ্রপাত। বোঝা গেল? এই যে সিচুয়েশনটা, আর এই সিচুয়েশনটা বুঝতে পারলে। আর এখানে এই ইচ্ছাটা সম্পূর্ণ অবাস্তব ইচ্ছা, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ওভার দ্য হোল ওয়ার্ল্ড, আমি সমস্ত পৃথিবীর উপর দিয়ে উড়ে যেতাম, কখনোই পূরণ হবে না। বোঝা গেল এই ইচ্ছাটা? তিনটে শর্তের মধ্যে তফাৎটা বোঝা গেল? পরেরটা দেখো, হ্যাড হি বট এ কার, যদি সে একটা কার কিনতো, তাহলে হি উড নট হ্যাভ টু গেট ড্রেন্সড ইন রেন, তাকে বৃষ্টির মধ্যে ভিজতে হতো না। যদি সে এটা করতো তাহলে তাকে এটা করতে হতো না। যদি আমি পাখি হতাম তাহলে আমি পৃথিবীর উপর দিয়ে উড়ে যেতাম। এই ধরনের অবাস্তব ইচ্ছা হলে সেগুলোকে কি করা হয়? সাবজাংটিভ মুডে ব্যবহার করা হয়। বোঝা গেল? লিখে নাও, অসুবিধে থাকলে কমেন্ট করে জানিও। দেখো সাবজাংটিভ মুডের আরো কিছু উদাহরণ, যেন, আমরা অনেক সময় বলি মনে হচ্ছে আমি যেন দুলছি, বা আমার মনে হচ্ছে আমি যেন বরফের দেশে আছি। এই যেন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কাল্পনিক, যেখানে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। যেন থাকলে সাবজাংটিভ মুড ব্যবহার হয়, যেমন সেখানে আমরা কি ব্যবহার করি? অ্যাজ ইফ বা অ্যাজ দো। এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে পাস্ট টেন্স হয়। যেমন দেখো, আই ফেল্ট অ্যাজ ইফ আই ওয়াজ ইন আইসল্যান্ড, আমার মনে হচ্ছিল যেন আমি কোনো বরফের দেশে রয়েছি। অ্যাজ ইফ দিয়ে আমরা করলাম। হি টক্স অ্যাজ দো হি হ্যাড গান অ্যাব্রড, সে এমন কথা বলে যেন সে মনে হয় বাইরে থেকে ঘুরে এসেছে, বা দেশের বাইরে গিয়েছিল, বা বাইরের দেশে ঘুরে এসেছে। অ্যাজ দো বা অ্যাজ ইফ এরপরে ভার্বের পাস্ট টেন্স হয়, আর হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাতে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করি, সাবজাংটিভ মুড। আর কোথায় ব্যবহার করা হয়? পছন্দ, উড রাদার, পছন্দ বোঝাতে আমরা উড রাদার ব্যবহার করি। আই উড রাদার স্লিপ অন ফ্লোর দ্যান টু গো হিজ হাউস, আমি তার বাড়িতে যাওয়ার থেকে মেঝেতে শোয়াটাকে পছন্দ করি, উড রাদার। এই উড রাদার ব্যবহার করে আমরা সাবজাংটিভ মুড তৈরি করি, বা আমরা যখন উড রাদার ব্যবহার করি সেটা সাবজাংটিভ মুডে ব্যবহার করি। বোঝা গেল? আশা করি আজকের মুডের ক্লাসটা তোমাদের ভালো করে বোঝা গেছে। ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ এবং সাবজাংটিভ মুড তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই কটি সেন্টেন্স আমি লিখেছি, যেগুলির মুড তোমরা আইডেন্টিফাই করা, বাড়িতে প্র্যাকটিস করো। অসুবিধা হলে কমেন্ট করে জানিও। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।